নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছি না। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা ইলেকশন পর্ব চলছিল। এই ইলেকশন পর্বের কারণে বিভিন্নভাবে ব্যস্ত থাকার জন্য যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি বিগত কয়েকদিন ধরে একটি সিরিজ ভিডিওর বিভিন্ন পর্ব ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। আজকে আমার সেই সিরিজেরই পঞ্চম ভিডিও এবং সেটা অন্তিম ভিডিও হবে। এখানে আমি ভিডিওতে একটা সাম আপ করার চেষ্টা করব এবং ভিডিওর দুটো ইন্ডিকেটর নতুন, সেই দুটো নিয়েও আলোচনা কিন্তু আপনাদের সামনে করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি বললাম যে একটা ইলেকশন পর্ব চলছিল পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গের বুকে নতুন সরকার, নতুন দল গঠন করলো। অতীতে আমরা জানি সকলেই যে পশ্চিমবঙ্গের বুকে যত সরকার ছিল সবাই কিন্তু কেন্দ্রের যে সরকার ছিল তার কিন্তু অপোজিশন সরকার ছিল। সুতরাং তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বিকাশের ক্ষেত্রগুলো সেই জায়গায় গিয়ে দেখা যেত যে রাজ্য সরকার সবসময় একটা কেন্দ্র সরকারকে ব্লেম করতো, একটা ব্লেমের গেম চলতো। এখন যেহেতু ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হলো, সুতরাং সেই গেমটা যদি না চলে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি। আর পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হলে পরে পশ্চিমবঙ্গের বেকারত্বর সমস্যা যদি কমে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের জিডিপি গ্রোথে পশ্চিমবঙ্গের অবদান কিন্তু থাকবে। আমরা ব্রডার সেন্সে জানি যে ভারতবর্ষের জিডিপির যে গ্রোথ রেট টপ মোস্ট পজিশনে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলছি যে ভারতবর্ষের মার্কেট বা ভারতবর্ষের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করে যাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যদি এক্সট্রা করে কিছু বুস্ট আপ করে দেয় সেই জিডিপির গ্রোথ হলে আমরা জানি যারা স্টক মার্কেটে ইনভেস্টেড থাকেন তাদেরও কিন্তু একটা রিটার্ন ভালো রকম আশা থেকেই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভবিষ্যতে অপেক্ষা করুন। ভবিষ্যতে আপনারা হয়তো একটা জাম্প দেখতে পারবেন কিছু কিছু স্টকে। সেগুলো নিয়ে পরবর্তীতে কিন্তু আলোচনা আমি করব। এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে যদি আমরা ভারতবর্ষের কথা ভাবি, আমরা দেখেছি যে ভারতবর্ষ বিগত কয়েকদিন কিন্তু বিভিন্ন রকমের ট্রেড ডিল বিভিন্ন দেশের সাথে করছে, যেমন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ, নিউজিল্যান্ড এবং ইউএস এর সাথে এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। এই যে ট্রেড ডিলগুলো এখনো পেন্ডিং রয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু এর ইফেক্ট কিন্তু শুরু হবে 26-এর শেষের দিক থেকে 27-এর প্রথম দিকের মধ্যেই। এই ইম্প্যাক্টের জন্য কিন্তু ভারতবর্ষের মার্কেট একটা বুস্ট পেয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন সেখানে হয়তো কিছুটা আপনারা গ্রোথ লক্ষ্য করতে পারেন। এবার আমি যে এই যে সিরিজ ভিডিওগুলো বানাচ্ছি বা যে পর্বগুলো বানাচ্ছি, আজকের পর্বে দুটো টপিক নিয়ে তো অবশ্যই আলোচনা করব। কিন্তু এই সিরিজটা করার কি দরকার ছিল আমার, সেটা নিয়ে আপনাদের সামনে একটু না বললে কিন্তু হচ্ছে না আমার। কারণ কি, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে আপনারা যেহেতু একটা নিউজ ইম্প্যাক্ট বা জিও পলিটিক্যাল প্রেশারের কারণে কিন্তু আপনারা দেখেছেন যে মার্কেটের মধ্যে একটা কারেকশন হয়েছে। কিন্তু অতীতকে ঘাটলে দেখবেন যে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে এই যে গ্লোবাল বা জিও পলিটিক্যাল যে ইম্প্যাক্ট সেটা কিন্তু সেরকমভাবে পড়ে না। কারণ কি, এই যে শর্ট টার্ম ক্রাইসিসগুলো বা শর্ট টার্ম মার্কেটের কারেকশনগুলো 1 বছর, 2 বছর, কয়েক মাস এরকমভাবে কন্টিনিউ করে পরবর্তীতে কিন্তু মার্কেট আবার নিজের ছন্দেই ফেরে। তাহলে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই ইম্প্যাক্টটা একদম নেগলিজিবল হয়। সেই লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই কিন্তু আপনাদের সামনে আমি বলেছি। তার উপর বেস করেই কিন্তু আমি ইন্ডিকেটরগুলোর আলোচনা করেছি। আবার এই যে জিও পলিটিক্যাল কন্ডিশন যা বর্তমানে রয়েছে তার উপর বেস করে আপনারা যদি খুব ডিপলি ভাবেন তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ কিন্তু জিওপলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে। কারণ কি, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা অবস্থানে অবস্থিত যেখানে কিন্তু একটা দেশ বাংলাদেশ যার সাথে সিংহভাগ বর্ডার কিন্তু শেয়ার করে এই পশ্চিমবঙ্গ। সুতরাং আন্তর্জাতিক যারা ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কিন্তু ভারতের উপর প্রভাব ফেলানোর চেষ্টা করে। সেটা অনেক দেশই আছে, আপনারা ভালো করে যদি ডিপলি স্টাডি করেন বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্স ভারতের বুকে কতটা রয়েছে জিওপলিটিক্যালি। যদি ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে বা ভারতবর্ষের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ করে আলাদা চোখে দেখে তাহলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট কিন্তু আগামী দিনে করতেই হবে তাদেরকে। কারণ জিও পলিটিক্যালি এটার ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। সেই জায়গায় যেহেতু ডাবল ইঞ্জিন সরকার হলো, আশা করি এই যে জিডিপির যে গল্পটা আমি করলাম সেটাতে আমরা ইম্প্যাক্ট দেখবো। এবার আরো কিছু কারণ ছিল, যারা ব্যস্ত থাকেন, সময় পান না স্টক মার্কেটে বেশি কিছু দেখার, অথচ ইন্টারেস্ট রয়েছে স্টক মার্কেটে ইনভেস্ট করা, তারা এই মার্কেটের কারেকশনটাকে ইউটিলাইজ করে লং টার্ম ইনভেস্টমেন্টের শুভ সূচনা কিন্তু করতে পারেন। যদি আমার এই ভিডিওগুলোকে ক্রমান্বয়ে আপনারা দেখে যান, এই পুরো সিরিজটাকে আপনারা যদি ভিউ করেন, সেখান থেকে কিন্তু আপনারা কিছু হলেও শিখে এই হাজারো ব্যস্ততার মাঝে আপনারা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন এবং দেখে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন, কি ক্রাইটেরিয়া বা ইন্ডিকেটরের সাথে ম্যাচ খেলে আপনারা ইনভেস্ট করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাদের কাছেও কিন্তু এই ব্যস্ত ব্যক্তিদের কাছে কিন্তু আমার ভিডিওটার ইম্পর্টেন্স আশা করি থাকবে। যারা নিউ কামার রয়েছেন, হঠাৎ করে মার্কেটে চলে এসেছেন এই ক্রাইসিস পিরিয়ডে কারেকশনে, আসার পরে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিভাবে কি দেখে সিদ্ধান্ত নেব, আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি তাদেরকেও আমি কিছুটা হেল্প করতে পেরেছি বলে মনে হয়। আমার এই ভিডিও 5টি পর্বে হলো। 5টি পর্বের মধ্যে আজকে পঞ্চম পর্ব, এখনো শেষ হয়নি, চলছে কথা বলা। এই 5টি পর্ব দেখতে হয়তো আপনাদের মোট সময় 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা বা 1 ঘন্টার কম সময় ব্যয় করে যদি দেখে নেন তাহলে হয়তো আর এই ওয়েলথ ক্রিয়েশনের জার্নিটা অনেকটা কিন্তু স্মুথ হবে, সোজা হবে। এবার এই ভিডিওগুলো আমি করলাম
আপনাদের দেখতে বললাম এবং তারপরে আপনারা কি করবেন। অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখে আপনারা কিছু নোট করবেন। কি পয়েন্ট, কি ইন্ডিকেটরের উপর বেস করে কি ডাটা, কি দেখতে বলছি সেগুলো একটু নোট করে খাতায় রাখবেন। পরপর ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের এই নোট করতে সুবিধা হবে এবং সিকোয়েন্স মেইনটেইন করতে সুবিধা হবে। তারপরে এই ক্রাইটেরিয়াগুলোকে ইউজ করে, ইন্ডিকেটরগুলোকে ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, স্ক্রিনার রয়েছে, চার্টিং রয়েছে, এগুলোতে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন বা গুগলেও সার্চ করে দেখতে পারেন। বিভিন্ন অ্যাপ রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে সার্চ করে আপনার সুইটেবল স্টক বাছুন। তারপরে আপনি সিদ্ধান্ত নিন আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, কোন লেভেলে ইনভেস্ট করবেন বা করবেন না, কি দেখে ইনভেস্ট করবেন সেটা তো আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এবার ইনভেস্ট করুন, নিশ্চিন্তে থাকুন, ওয়েলথ ক্রিয়েশনের জার্নিটাকে এনজয় করুন। এটাই হলো মেন কিন্তু মোটো এই ভিডিওটা। এবার আরেকটা জিনিস আপনাদের করতে হবে ইনভেস্ট করার পরে, সেটা হচ্ছে মাঝে মধ্যে নিউজগুলো কিন্তু ফলো করতে হবে। কি ধরনের নিউজ ফলো করতে হবে আপনাকে? আপনার সেগুলো কিন্তু মাথায় রাখবেন। কোনো একটা কোম্পানি চট করে কোনো একটি ক্রাইসিসে পড়লো বা কোনো একটি কোম্পানি এমন একটা বিজনেস করে যেখানে আগামীতে কোনো ভবিষ্যৎ নেই। আমি অনেক সময় দেখি অনেক কোম্পানি রয়েছে যাদের, যেমন আপনারা যদি নোকিয়ার কথা ভাবেন, এখন ওই টাচপ্যাড ফোন, নোকিয়ার কিন্তু নেই। নোকিয়া কিন্তু একসময় মার্কেট ছিল, এবার নোকিয়ার শেয়ারে কেউ যদি ইনভেস্ট করতো তাকে কিন্তু ডুবতেই হতো। এটা আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। ভিডিওকন বলে একটি কোম্পানি ছিল, শেষ। পুঞ্জলাইট কোম্পানি, শেষ। এই ধরনের বিভিন্ন কোম্পানি আছে যাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে ডুবতে হয়েছিল। এই কোম্পানিগুলো থেকে যদি নিউজটা আপনি রাখেন যে একটা এমন নিউজ চলে আসলো যেটাতে কোম্পানি একদম শেষ হয়ে যাওয়ার উপক্রম, এইগুলো জায়গায় কিন্তু আপনাকে এই নিউজগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে যাতে আপনি বেঁচে বেরিয়ে যেতে পারেন। এবার এটাও যেমন রাখবেন নেগেটিভ নিউজের খোঁজ, সেরকমই আপনাকে কিন্তু রাখতে হবে পজিটিভ নিউজের খোঁজ। গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট কোথায় ফোকাস করছে, গভর্নমেন্টের কি প্রজেক্ট রয়েছে। গভর্নমেন্ট যেমন এখন দেখবেন গভর্নমেন্ট ডাটা সেন্টারে জোর দিচ্ছে, রিনিউয়েবল এনার্জিতে জোর দিচ্ছে, ইথানল জোর দিচ্ছে, প্রোডাকশনে জোর দিচ্ছে। সুতরাং এই ধরনের কাজের সাথে যুক্ত কোম্পানিগুলো নিশ্চয়ই গ্রোথ দেখাবে, এটাই হওয়া স্বাভাবিক। তার মধ্যে থেকে আপনাকে বেস্ট কোম্পানি বাছার জন্য তো আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম। যে কোম্পানিতে যেমনভাবে ইনভেস্ট করতে হবে আপনারা করবেন। এবার আরেকটা জিনিস বিষয়ে কাজ করে, আপনাদের কিন্তু অ্যালোকেশন করতে হবে, বুঝতে হবে কোন কোম্পানিতে আমি কত অ্যালোকেশন করব। আপনার সিংহভাগ টাকা কোথায় রাখবেন, কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন বা সেক্টরে ইনভেস্ট করবেন। তারপরে কম টাকা কোথায় ইনভেস্ট করবেন, আপনার যেখানে একটু রিস্ক মনে হবে সেখানে কম ইনভেস্টমেন্ট করবেন। যেখানে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে সবকিছু আমার ম্যাচ করে যাচ্ছে, সব ক্রাইটেরিয়া আমার ম্যাচ করে যাচ্ছে, সেখানে আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন। এটাই আপনাদের ক্রাইটেরিয়া হবে। এবার আজকে যে দুটো ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করবো আপনাদেরকে বলেছি, সেটার মধ্যে প্রথম ইন্ডিকেটর হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্টকে অ্যানালিসিস করতে হবে। ম্যানেজমেন্টকে অ্যানালিসিস করতে গেলে কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে। প্রথম যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কোনো ল্যাক অফ ট্রান্সপারেন্সি বা কোনো ধরনের স্বচ্ছতার অভাব রয়েছে কিনা। আর্থিক রিপোর্টটা স্পষ্ট করে দিচ্ছে না, দেরিতে প্রকাশ করছে, কোয়ার্টার আফটার কোয়ার্টার দেখুন রেজাল্ট পাবলিশ করছে না, একবার 3টে কোয়ার্টার রেজাল্ট দিচ্ছে। ব্রাইট রং গ্রুপ কিছুদিন আগেই কিন্তু টেনশনে ফেলে দিয়েছিল ইনভেস্টরদের। সেখানে দাঁড়িয়ে কোম্পানিটার কিন্তু স্টকে প্রচুর কারেকশন আমরা দেখেছি। গুরুত্বপূর্ণ কোনো তথ্য গোপন করে যাচ্ছে কিনা। তারপর দেখতে হবে আর্থিক তথ্যে কারচুপি, প্রফিট বাড়িয়ে দেখাচ্ছে কিনা, বারবার হিসাব পদ্ধতি পরিবর্তন করছে, বিভিন্ন রকমের যে এক্সট্রা ইনকাম, বিভিন্ন রকমের অ্যাসেট বিক্রি করে সেটাকে ইনকামে দেখাচ্ছে, অথচ কোম্পানির কোনো বিজনেস নেই। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। ইনসাইডারদের অনিয়ম, প্রোমোটার গ্রুপের মধ্যে অনিয়ম রয়েছে। প্রোমোটার গ্রুপের মধ্যে দেখবেন যে সন্দেহজনক লেনদেন, তারপরে রিলেটেড পার্টি ডিল, এই ধরনের কাজগুলো করছে। এবং দেখবেন কোম্পানির অডিটর বারবার চেঞ্জ করে দিচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্ট অডিটর চেঞ্জ করছে, বা কোনো সময় অডিটর দেখবেন পদত্যাগ করে যাচ্ছে। আবার কিছু কিছু সময় দেখবেন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে অর্থাৎ গাইডেন্স দিচ্ছে কোম্পানি, কিন্তু কোয়ার্টার আফটার কোয়ার্টার গাইডেন্সকে মিস করে যাচ্ছে। আবার কোনো সময় দেখবেন সেবি তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে। নিশ্চয়ই সেবি কিছু ফাইন্ড করে পেয়েছে, কিছু দেখেছে, তাদের ফাইন্ডিংসে কিছু ধরা পড়েছে, যার জন্য বারবার অ্যাকশন করছে। সেবি কি তাদের এগেনস্টে কি রিপোর্ট দিচ্ছে সেটা দেখুন। এবার এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আবার আরো কিছু জিনিস দেখা যাচ্ছে, ঋণ বেশি করে নিচ্ছে, ঋণের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই তুলনায় রেভিনিউ জেনারেট করতে পারছে না বা প্রফিট বা ইপিএস বাড়ছে না কোম্পানির। সুতরাং সেখানে কোনো ধরনের টাকা যে তারা ইনভেস্ট করছে জায়গা মতো হয়তো ইনভেস্ট করছে না, তারা হয়তো সেই টাকা নিয়ে গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে একটা কোম্পানিতে আমরা কিন্তু এরকম দেখেছি। যেমন সপ্তম কম্পিউটার সার্ভিস একদম ডুবে গেল, রামালিঙ্গম রাজুর অ্যাকাউন্টিং জালিয়াতি, আইএলএনএফএস কর্পোরেট গভর্নেন্সের ব্যর্থতা, ইয়েস ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ ম্যানেজমেন্টের বিভিন্ন রকমের সমস্যার কারণে ডুবেছে। তারপরে কারেকশনও হয়েছে অনেক কোম্পানি, আবার সেখান থেকে উঠেছে, কিন্তু তখনকার জন্য তো তাদের টাকা ডুবেছে। একটা 1500 টাকা স্টক যদি 50 টাকা নেমে আসে, কোথায় থাকে আপনার ইনভেস্টমেন্ট? এই জিনিসগুলো দেখতে হবে। অনেক সময় দেখবেন ম্যানেজমেন্টের সাথে যুক্ত লোক পলিটিক্সের সাথে যুক্ত, কোনো রুলিং পার্টির সাথে যুক্ত থেকে সে হয়তো সেখান থেকে একটা বেনিফিট নিচ্ছে। এবার রাজনীতি চিরকাল স্থির থাকে না, দেখা গেল পালাবদল হয়ে গেল, তখন কিন্তু সেই কোম্পানি কিন্তু ডুববে। কারণ কি, ম্যানেজমেন্ট সেখান থেকে এক্সট্রা বেনিফিট পাচ্ছিল, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে কাজ করছিল, অর্ডার পাচ্ছিল। এখন কিন্তু যেহেতু সরকার পরিবর্তন বা গভর্নমেন্টের চেঞ্জেসের জন্য দেখা গেল সে আর পাচ্ছে না। সুতরাং সেখান থেকে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। এই ধরনের কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করা যাবে না। সুতরাং আপনাকে কিন্তু এই জিনিসগুলো ভাবতে হবে। তারপরে দেখবেন কোনো কোম্পানির বোর্ডের মধ্যে ফ্যামিলি ডমিনেন্সি থাকে। মানে বোর্ডে যারা আছে সবাই দেখবেন পারিবারিক লোকজন এমন। তারপরে দেখা গেলো একদিন পরিবারের লোকেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে কোম্পানি একটা এমন একটা অবস্থায় পড়ে গেল, ডিসিশন নিতে পারে না। কোনো একটা ডিসিশন নেবে, যেহেতু ফ্যামিলি ম্যাটার, তাদের মধ্যে ঝামেলা চলছে। একজন বলছে আমি এটা করবো, কোম্পানির উন্নতির জন্য এটা করা দরকার, আমাদের এই ধরনের বিজনেস শুরু করা দরকার, বা এই বিজনেসটাকে বন্ধ করা দরকার। আরেকজন বলছে এই বিজনেসটা না করে আরেকটা বিজনেস করবো। এই নিয়ে তাদের মধ্যেই দ্বন্দ্ব, মানে তাদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে। কারণ যেখানে এই যে ফ্যামিলি বিজনেসগুলো থাকে সেগুলোকে ম্যানেজমেন্টের পুরোপুরি ফ্যামিলির লোকজন থাকে, সেই বিজনেসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এই হলো আমাদের ম্যানেজমেন্ট অ্যানালিসিসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এর বাইরেও দুটি পয়েন্ট রয়েছে,
সেগুলো আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। আমি সিংহভাগ পয়েন্টে কিন্তু কভার করলাম। এরপরে যে বিষয়টা থাকে সেটি হচ্ছে কোম্পানির অপারেশনাল ক্যাশ ফ্লো। অর্থাৎ কোম্পানির হাতে টাকা আছে কিনা নতুন ইনভেস্টমেন্ট করার মতো, নতুন ক্যাপেক্স করার মতন, বা কোম্পানি কোনো একটি কাজ চালিয়ে যাচ্ছে। চালিয়ে গিয়ে দেখা গেল হঠাৎ করে সে টাকা শর্টেজ হলো। তখন তারা যদি তাদের হাতে অতিরিক্ত পরিমাণে ক্যাশ থাকে তখন সেটাকে ইউজ করতে পারে। ঠিক যেমন আপনি যদি বাজার যান। বাজারে গিয়ে যদি আপনার পকেটে টাকা থাকে আপনি দেখবেন সহজেই কোনো জিনিস কিন্তু কিনতে পারবেন। এবার যদি আপনার টাকা না থাকে, পাশের বাড়ির লোকের কাছে টাকা ধার করে তারপরে আপনাকে বাজার যেতে হয়, আপনার কিন্তু সকালে উঠে টেনশন হবে। এবার আবার জিনিস কিনতে গিয়ে আপনার কিন্তু চিন্তা করতে হবে যে পাশের বাড়ির লোকের কাছে আমি টাকা ধার করে নিয়ে এসেছি, তাকে তো আবার টাকাটা ফেরত দিতে হবে। অযথা কেন নেই? থাক, আমি অল্প দিয়ে চালিয়ে দিই। যতটা পরিমাণ আপনার মন চাচ্ছিল সেটুকু কিনলে পরে হয়তো আপনি স্যাটিসফাই হতেন, কিন্তু আপনি সেটা কিনতে পারলেন না। সেখানে তার মানে একটা বাধার সৃষ্টি হলো। তার মানে ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় ভুলে গেছিলাম, সেটা যে অনেক সময় দেখবেন যে প্লেস থাকে কোম্পানি। প্রচুর প্লেস থাকে, কোম্পানির শেয়ার প্লেস থাকে। যেমন আমরা প্লেজের কথা শুনলেই কিন্তু বেদান্তের নাম চলে আসে আমাদের মুখে, মুখে ভুল প্রচলিত যে কোম্পানি 99% কিন্তু শেয়ার প্লেস করে রেখেছে প্রমোটার। এই ধরনের যে কোম্পানিগুলোকে অনেকেই কিন্তু লং টার্ম এর ক্ষেত্রে ইনভেস্টরদের ক্ষেত্রে এভয়েড করে চলে যান। যদিও বেদান্ত প্রচুর রিটার্ন জেনারেট করে দিল লাস্ট ইয়ার। এবার তবুও আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে। কারণ লং টার্মে আপনি ইনভেস্ট করবেন, একটা লং টার্ম জার্নি করবেন। অত টেনশন নিয়ে ইনভেস্ট না করাই কিন্তু ভালো। সুতরাং আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে চলা এবং সেইভাবে ডিসিশন নেওয়াটাই গুরুত্বপূর্ণ। এবার এই যে আমি সিরিজ ভিডিওটা করলাম, যারা দেখেছেন, এর বাইরে যদি কোনো কিছু জানার বিষয় থাকে, যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই সিরিজটাকে আরো এক্সটেন্ড করার প্রয়োজন হলে পরে আমি আপনাদের জন্য করতে পারি, যদি আপনারা চান। এবার যারা এই সিরিজটাকে এনজয় করলেন তাদেরকে বলব ধন্যবাদ, এবং যারা মনে করেন যে এখান থেকে একটু হলেও আপনাদের কাজে লাগতে পেরেছি তাদেরকে বলব একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন যারা আছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।